মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং হাউস অফ দি লিডার অনারেবল সিএম, আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়গণ, আমাদের পরিষদীয় লিডার্সগণ এবং সমস্ত বিধায়করা, অ্যাসেম্বলিতে এবং অ্যাসেম্বলির বাইরে যারা রাজ্য সরকারের কর্মচারীগণ, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আমরা যে অ্যামেন্ডমেন্টগুলো এনেছি, এই অ্যামেন্ডমেন্টগুলোকে সমর্থন করেই আমি আমার বক্তব্য শুরু করছি। কিছুক্ষণ আগে অবধি টানা 1 ঘন্টা বা তারও একটু বেশি মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। একটা কথা এটা সত্য, মানুষ যেখানে হতাশাগ্রস্ত সেইখানে ওনাকে নিয়ে বক্তৃতা করানো উচিত। আমি পরে আসছি কেন এটা। উনি আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই শুধু উল্লেখ করে বক্তব্য করেননি, সারা বিশ্বে আমাদের দেশ কি করছে এবং অন্যান্য রাজ্যে কি কি ধরনের রাজনীতি করছে, দি এন্টায়ার ওয়ার্ল্ড 1 ঘন্টার মধ্যে বিশ্ব ভ্রমণের ব্যবস্থা উনি করেছেন। এটা কিন্তু চমৎকার। একটা কথা উনি খুব সুন্দর বলেছেন, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, মানে সবটাই এইচ দিয়ে। এই 3টি জিনিস যখন একসাথে কাজ করে, এটা নাকি আর্ট। গ্রেট। যেখান থেকে উনি সংগ্রহ করেছেন সত্যি এটা শ্রুতি মধুর এবং এভাবেই কাজ করা উচিত। আলোর মধ্যেও যে অন্ধকার আছে সেই দিকটায় আমি আলোকপাত করতে চেষ্টা করব। আমি বিশ্বের রাজনীতির কথা বলবো না, ভারত সরকার সারা বিশ্বের মধ্যে কি করছে সেই প্রসঙ্গে যাব না। অনেকগুলো ব্যাপার আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই আমরা দেখেছি এবং এই ভাষণটা যখন পড়লাম, I appreciate মহামান্য রাজ্যপাল, he has emphasized on digitization, smart classrooms, drone technology in agriculture, through self-help group, অনেকগুলো বিষয় নিয়ে উনি এই বক্তব্যে তুলে ধরেছেন। But as the leader of opposition, I would like to bring to light certain crucial points, যে জায়গাটাই সাধারণ মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট দাবি, সেই দাবিগুলো মন্ত্রী মহোদয়গণ এবং যারা সরকার পরিচালনা করছেন তাদের নজরে আমাদের আনতেই হবে। প্রথমে আমি দেখেছি যে রাজ্যের বিশাল বেকার সমস্যা। পরিষদীয় মন্ত্রী যদিও বলেছেন চাকরি মানেই সরকারি চাকরি, আই এগ্রি উইথ ইউ। আমিও তো কোনো এক সময় টোটাল ত্রিপুরা রাজ্য সরকারের চাকরি করতাম। দেয়ার আর থাউজেন্ডস অফ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, মাস্টার ডিগ্রি করে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেরা বাইরে চাকরি করছে। They do not bother about ত্রিপুরা গভর্নমেন্ট জব। কিন্তু তাদের বাদ দিয়েও তো ত্রিপুরা রাজ্যের অনেক বেকাররা আছে যারা বাইরে যেতে পারছে না, যারা নিজেরা বিজনেস করতে পারছে না। সরকার সেই জায়গায় তাদের জন্য উঠে এসে কাজ করতে হবে। যে জায়গাটা আমি হাইলাইট করতে চেষ্টা করব, See, it is your government, আপনার সরকার, আপনি নোটিফিকেশন দিয়েছেন। টেট পরীক্ষার জন্য নোটিফিকেশন আমরা আনিনি, ইউ only have come out with the notification. আপনি রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু করেছেন, but somewhere you have stopped it. 1 বছর হয়ে গেছে এই যে এসটি জিটি বেকারদের
কথা অনেকবার আমরা আলোচনা করেছি। ডেট অফ এক্সাম 29 ডিসেম্বর 2022, টেট 2 এবং টেট 1 এর পরীক্ষা হয়েছে। টেট 1 30 ডিসেম্বর, রেজাল্ট বের করেছেন আপনারা 17 জুন 2023। কারা কারা কোয়ালিফাইড, ইউ হ্যাভ অলরেডি নোটিফাইড ইট। 165 জন টেট 2 এবং টেট 1 এ 194 জন, দে কেম আউট উইথ ফ্লাইং কালার্স। এখন কেন তাদের নিযুক্তি হচ্ছে না? I, as a leader of the opposition, from all the opposition MLAs, my question to the government is, কেন আপনারা রিক্রুটমেন্ট করছেন? 10,323 জন শিক্ষকদের চাকরি যাওয়ার পর ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট প্রতিটি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে। হাউ আর ইউ গোয়িং টু মেক আপ দিস ভ্যাকুয়াম? কি করে এটা ফিল আপ করবেন? It is only through the recruitment process. I am so happy that Honorable Chief Minister has come back to the house. একটা জায়গায় RTI এর মাধ্যমে আমরা জানতে চেষ্টা করেছিলাম যে রাজ্যে STGT বেকারদের সংখ্যা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কতগুলো পোস্ট রয়েছে। সেখানে তথ্যে বলেছে তারা যে মোর দেন 5,000 পোস্ট আর লাইন ভ্যাকেন্ট STGTদের জন্য। কিন্তু বিধানসভায় গতবার যখন আমি এই প্রশ্নটা করলাম আপনার কাছে, I think you have given the information somewhere 1200 জনের মতো খালি আছে আপনি বলেছেন। Whereas আপনার গভর্নমেন্ট থেকে দেওয়া তথ্যে এটা উঠে আসছে 5,304 ভ্যাকেন্ট পোস্ট। তো সরকার কিভাবে উত্তর দিচ্ছে? আই এম ডাউটিং দেয়ার অলসো। RTI এর মাধ্যমে সরকার থেকেই আমরা তথ্য নিচ্ছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে যারাই লিখে দিচ্ছে এই তথ্যগুলো, আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর বেস। এটা আমারই প্রশ্ন ছিল। এই জায়গায় রাজ্যের হাজারো বেকারদের প্রশ্ন হলো, তারা জানতে চায় সরকারের কাছে যে আমরা দিল্লিতে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, আমরা সারা পৃথিবীর কাছে জিজ্ঞেস করতে পারবো না। উই ওয়ান্ট টু নো এই সরকার যাই শূন্য পদ আছে কবে নাগাদ এটা পূরণ করা হবে। দিস ইজ হোয়াট দে ওয়ান্ট টু নো। আজকে সরকার পক্ষ থেকে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী যখন বক্তৃতা করছিলেন বলছেন যে আমরা কি পাইনি। ফাইন, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। উনি যাই বলেছেন সরকারের যে কাজ হয়েছে আপনি বলেছেন। একটা জিনিস আমার মনে হলো আজকে আপনার বক্তব্য শুনে, একটা জায়গায় বুঝে আপনি বাদ দিয়ে বক্তব্যটা করেছেন। 2018 সালে বিজেপি যখন সরকারে ছিল না, অনেক জায়গায় আমি বক্তৃতা শুনতাম, বলতেন যে ত্রিপুরাকে আত্মনির্ভর করে তুলতে হবে। আত্মনির্ভর কথার অর্থ কি? আমি কেন্দ্র সরকারের টাকা না নিয়েও নিজের রেভিনিউ ইনকাম দিয়ে আমি ত্রিপুরা রাজ্যকে চালাতে চাই। বামেদের কিন্তু আপনারা তখন বামেদের বিরুদ্ধে আপনারা বক্তব্য করেছেন, বলেছেন যে আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়তে চাই। মহামান্য রাজ্যপালের বক্তব্যে কিন্তু আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরার সেই কথা আমি দেখিনি। আই ডোন্ট নো ওয়েদার আমি যখন পড়তে গিয়ে এগুলোকে বাদ দিয়েছি। আমার মনে আছে সেপ্টেম্বর মাসে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার অফ আওয়ার স্টেট সাংবাদিক সম্মেলন করে উনি একটা আমাদের রাজ্যের অর্থনৈতিক যে স্টেটাস অবস্থা তাকে উনি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। আমার কাছে তার তথ্য আছে, বামেরা যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল ঋণের পরিমাণ আই এম শিওর ইট ওয়াজ সামওয়্যার 13,000 কোটি টাকার কাছাকাছি। ইট ইজ সামথিং লাইক দ্যাট।
এবং সেই ঋণের পরিমাণ বেড়ে গিয়ে আজকে 21-22-এর কাছাকাছি চলে গেছে। অ্যারাউন্ড 8,600 crores গত 6 বছরে এই রাজ্য ঋণ নিয়েছে। মাই পয়েন্ট ইজ, 2 নম্বর প্রশ্ন, এই ঋণের টাকা দিয়ে আপনারা কি করছেন? 2 নম্বর হলো, যদি আমরা আত্মনির্ভর হতে চাই, আমাদের রেভিনিউ কোথা থেকে আসছে? ওয়্যার ইজ আওয়ার রেভিনিউ? উই আর পেইং হিউজ মানি। এই ঋণ বাবদ রাজ্যকে প্রতি বছর 191 কোটি 66 লক্ষ টাকা দিতে হচ্ছে। সুদ দিতে হচ্ছে আপনার 1,373 কোটি টাকা, এবং সব মিলিয়ে দেখা যায় 2,365 কোটি টাকা we are only paying towards our loan. তো এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা, ঋণ নিয়ে যদি, এটা কে বলেছে যে ঋণ নিয়ে ঘি খাবো? আই ডোন্ট থিঙ্ক এই পলিসিতে আত্মনির্ভর এটা সঠিক নয়। ইউ প্লিজ লুক ব্যাক ইয়োর ডিসিশন। রাজ্যের বেকারদের যেমন বেহাল অবস্থা, নাও কাম ব্যাক। যে আপনারা স্বাস্থ্যের ক্ষেত্রে বলেছেন যে স্বাস্থ্য পরিষেবার জন্য আপনারা কি কি করেছেন, কিন্তু পত্রিকা খুললে আমি জানি না আপনারা এই পত্রিকার বিরোধিতা করে আপনারা কোনো কিছু বললেননি। 14 তারিখ নভেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় বেরিয়েছে, IGM এ চোরের উপদ্রব, 21 দিন ধরে অপারেশন থিয়েটার বন্ধ। হোয়াই ইজ দিস হ্যাপনিং? এবং জিবি হাসপাতালে বেহাল ডায়ালাইসিস পরিষেবা, এটাও 14 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে আপনি এটা উদ্বোধন করেছেন। এই যে বেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্য 3 নম্বর স্থান দখল করেছে, পুরস্কার পেয়েছি, আই থিঙ্ক ইউ স্টিল হ্যাভ স্কোপ টু লুক ব্যাক যে আমাদের ঘাটতিগুলো কোথায়। না, আরো একটা জিনিস বলছি, এইখানে যারা ফিক্স পেতে চাকরি করছে, মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন শিক্ষামন্ত্রী ছিলেন, এটা এখনকার কথা না, সমগ্র শিক্ষা অভিযান এই প্রকল্পে টিচারদের আসামে কি দেওয়া হচ্ছে, মণিপুরে কি দেওয়া হচ্ছে, নাগাল্যান্ডে তাদের কি দেওয়া হচ্ছে। আমাদের ত্রিপুরায় তারা কি দাবি করেছে আপনাদের? সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে যারা চাকরি করছেন তারা চাইছে যে আমাদেরকে ইএল দেওয়া হোক, আমাদেরকে মেডিকেল বেনিফিট দেওয়া হোক, আমাদেরকে ডিএ দেওয়া হোক, আমাদেরকে জিপিএফ দেওয়া হোক। ইউ আর নট ডুইং এনিথিং। আপনারা কিছুই করছেন না। অথচ একই দলের সরকার আসামে তারা 1 তারিখ জুলাই 2020, হোয়াট এ বিউটিফুল, মানে পেনশনকে বাদ দিয়ে আই ক্যান টেল ইউ এভরিথিং 60 বছর অবধি তারা চাকরি করতে পারবে। আর আমাদের এই রাজ্যে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কি হচ্ছে? প্রত্যেক বছর তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি হচ্ছে। তাতে why I am trying to highlight this problem in the houses, একটা লোক যখন তার সিকিউরিটি থাকবে না, তার চাকরির প্রতি তার যখন সিকিউরিটি থাকবে না, he cannot perform. আমাকে যদি কেউ বলে আপনাকে চিকেন বিরিয়ানি খাওয়াবো কিন্তু দৌড় মেরে মেরে খেতে হবে, I never can eat. আসামে যদি 60 বছর অবধি তারা কাজ করতে পারে, চাকরি করতে পারে, why our state government is not declaring till 60 years এই লোকগুলো কাজ করতে পারবে? and then আসুন এইবার শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্যে এডিসির যে ভিলেজ কমিটির ইলেকশন, ক্যান এনিওয়ান টেল ইন দিস হাউস? মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন না, আপনার চেয়ারকে উদ্দেশ্য করে আমি আজকে বলেছি যে আমাদের
সম্মানীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন আমরা সেই জবাব পেতাম, বাট নাও ইউ হ্যাভ কাম ব্যাক, উই ক্যান আস্ক দ্যাট কোয়েশ্চেন। কেন হচ্ছে না এডিসি ভিলেজ কমিটির ইলেকশন? পিডিএফ ফান্ডের ব্যাপার রয়েছে। Every election you are conducting, what is the problem with ADC village committee election? What is the problem with by-election in the autonomous district council? কেন হবে না? ADC কে বাদ দিয়ে কি ত্রিপুরা রাজ্য চলবে? 2/3 of the area in the state, it falls under ADC area, or 35% people living in ADC area, তাদের বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যের এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা বা আত্মনির্ভর ত্রিপুরা, এটা কখনোই সম্ভব না। And I'm sure honorable minister parliamentary affairs এর যিনি, উনি মানবেন এই কথাগুলো। আপনি যদিও আমাদের আনিত এই প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছেন, আপনি বলেছেন এগুলো উইথড্র করে নিন। আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন আমি মাত্র 8টা দিয়েছি, আপনি 40টা 46টা রাজ্যপালের ভাষণের উপর অ্যামেন্ডমেন্ট আনতেন। And I'm sure as the senior most member in the house you will appreciate আমাদের মাননীয় বিধায়করা যেভাবে অ্যামেন্ডমেন্ট গুলো এনেছেন, এই অ্যামেন্ডমেন্ট গুলো যদি যুক্ত হয় রাজ্যপালের ভাষণে, তখন গিয়ে আপনার এই শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা হবে। ফায়ার সার্ভিস, I appreciate honorable chief minister in the house যে আপনাদের সরকার বেকার যুবকদের চাকরি দেওয়ার জন্য ফায়ার সার্ভিস দপ্তর থেকে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। 24 তারিখ মে 2022 রিক্রুটমেন্ট র্যালি হয়েছে, ফিটনেস টেস্ট হয়েছে, রিটেন টেস্ট হয়ে গেছে, বাট নাও দি রেজাল্ট ইজ নট আউট। তাহলে এই যে আত্মনির্ভর ত্রিপুরার কোনো ব্রেকিং সিস্টেম আছে কিনা, যে আপনারা একটা গতি নিয়ে যাচ্ছিলেন, এটাকে ব্রেক ধরে নিজেরাই থামিয়ে দিয়েছে। I as the leader of the opposition, I would request honorable CM আপনি এই ব্যাপারগুলো দেখবেন, যাতে করে এই বেকাররা চাকরি পায়, যারা বাইরে যেতে পারছে না, যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করতে পারছে না, at least think for them। শ্রেষ্ঠ ত্রিপুরা এবং শ্রেষ্ঠ সরকারের কাছে আরো একটা দৃষ্টি আকর্ষণ করব, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। হোয়াট ইজ হ্যাপনিং ইন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট? আগে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, জেনারেল কোর্সে যারা পড়াশোনা করত, দে ইউজ টু গেট স্কলারশিপ। রাজস্থানে তাদের পাঠিয়ে হিন্দিতে পড়াশোনা করার জন্য সুযোগ দেওয়া হতো না। এভরিথিং হ্যাজ স্টপ। এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার কাজটা কি? রিজার্ভেশন পলিসিগুলো দেখা। আজকে আমাদের ত্রিপুরার যে বিভিন্ন জেলা কোর্ট এবং হাইকোর্টগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে, রোস্টার মানা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নাও জানতে পারেন, বিকজ ইট ইজ নট পসিবল ফর এ ম্যান টু নো এভরিথিং, বাট দিস ইজ দি রাইট টাইম, রাইট অপরচুনিটি আপনার জন্য এই কথাগুলো জানা। রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে ত্রিপুরা রাজ্যে, এসসিদের একটা রিজার্ভেশন থাকবে, এসটিদের রিজার্ভেশন থাকবে। এই রিজার্ভেশন রোস্টার গুলো মানা হচ্ছে না। ইফ ইউ ওয়ান্ট, আমি আপনাকে এই তথ্যগুলো দিয়ে দিতে পারি। আপনি দেখুন, একটা এসসি রিজার্ভ পোস্টের এগেইনস্টে জেনারেল ক্যাটাগরির লোকগুলোকে নেওয়া হচ্ছে, এসটি রিজার্ভ পোস্টের এগেইনস্টে জেনারেল ক্যাটাগরির লোকগুলোকে নেওয়া হচ্ছে। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর কি করছে? এসসি ওয়েলফেয়ার দপ্তর কি করছে? রিজার্ভেশন অ্যাক্ট ইট ইজ ভেরি ক্লিয়ার, যদি কোনো পোস্ট ডিরিজার্ভ করতে হয়, ওই কনসার্ন দপ্তরের কনকারেন্স নিয়ে, তার অনুমতি নিয়ে তাকে করতে হবে। নাথিং ইজ বিং ফলোড। হাইকোর্ট থেকে শুরু করে আপনার সমস্ত দপ্তরে যদি
ইফ ইউ সি দি ফিগার ইউল ফাইন্ড একটা জায়গায় রিজার্ভেশন পলিসিগুলো ফলো করা হচ্ছে। We had several rounds of meeting. আমরা এডিসিতে রাজ্য সরকার কিছু কিছু দপ্তর তারা হস্তান্তর করবে, এই গ্যাজেট নোটিফিকেশনের কথা আমরা উল্লেখ করেছি। মাননীয় কৃষি মন্ত্রীর কাছে গিয়ে আমি যখন বললাম যে অন্তত কৃষি দপ্তরের যে সমস্ত পাওয়ার অ্যান্ড ফাংশন এডিসিকে হস্তান্তর করা হয়েছে এইগুলো তাদের হাতে তুলে দিন, উনি আমাকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন এগুলো উনি করবেন। বাট ফেয়ার ইজ ইয়োর গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশন দিয়ে বলেছে যে 9টি দপ্তরে কিভাবে পাওয়ার হস্তান্তর করা হবে, টিল ডেট ইউ হ্যাভ নট ডান। আপনাদের কি মনে হয় যে শ্রেষ্ঠ ত্রিপুরায় গ্রাম পাহাড়ে যারা বসবাস করছেন তারা খুব সুখে আছে? আপনার এই দপ্তরের কথা বলবো, আপনার দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী এই যে চিঠিগুলো মোর দেন 200 লেটার্স আপনার দপ্তরের, আপনাকেও লিখি, আপনার সচিবদের লিখে থাকি, বিলিভ মি bearing 4 replies from your department, not even a single reply and action I have seen. একদিন আপনি আমার সাথে কথা বলেছেন, একজন মহিলা কনস্টেবল যার পরিবারটা শেষ হয়ে যাবে, ইট ইজ নট মাই ইন্টারেস্ট, ওই পরিবারটা যদি একসাথে থাকতে না পারে দি ফ্যামিলি উইল বি হ্যাম্পার্ড ব্যাডলি বলে আপনাকে একটা চিঠি দিয়েছিলাম। ইউ অ্যাসিওরড মি যে আমি এটা করবো কিনা, আমি বললাম যে করে দিন। টিল ডেট নাথিং হ্যাজ হ্যাপেন্ড। মোর দেন 200 লেটার্স আই হ্যাভ রিটেন টু ইয়োর ভেরিয়াস ডিপার্টমেন্টস। আর একটা কথা বলবো আপনাকে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, বিধানসভায় এমএলএরা কথা বলবেন, পরিষদীয় লিডাররা কথা বলবেন, গ্রুপ লিডাররা কথা বলবেন, প্রতিটি জিনিসের একটা শৃঙ্খলা থাকা দরকার। শ্রেষ্ঠ ত্রিপুরায় যদি আমাদের শৃঙ্খলা না থাকে, এগুলো বলতে লজ্জা হয়। অ্যাসেম্বলির চত্বরে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচু, সেখানে কি বলবো এটাকে, আপনারা কি বলে বাংলায়, স্থাপন করবে। সেখানে আই এজ এ লিডার অফ অপোজিশন, আমার কোনো নাম নেই, আমাকে বারবার ফোন করে বলা হচ্ছে আপনি প্রোগ্রামে আসুন। হাউ আই উইল কাম দেয়ার, ইন হোয়াট ক্যাপাসিটি? আরেকদিন আরেকটা জায়গায় প্রোগ্রামে, উই মে বি নিউ, বারবার এই বিধানসভায় আসেনি বলে বিধানসভার সরকার পরিচালনার বিষয়গুলো আমাদের জানা নেই, এরকম কথা না। একজন বিধায়ককেও যদি ডাকতে হয় এট ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, মহকুমা লেভেল, নাম প্রকাশ করে তাকে ডাকতে হবে। ইন হোয়াট ক্যাপাসিটি উইল কাম? আমি যদি সেখানে যাই, ওয়ের উইল বি মাই সিটিং অ্যারেঞ্জমেন্ট? গভর্নমেন্টের একটা প্রোটোকল থাকে। আমাকে বারবার ফোন করে, আমি বলবো না, নাম বলবো না, কোন এক মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছেন, দাদা আপনি কোথায়? আমি বললাম আমি আছি, একটু ব্যস্ত আছি। বাট আই ওয়াজ নট বিজি এট অল। কি করে আসবো সেখানে? এই যে শিষ্টাচার গুলো, অনারেবল লিডার অফ অপোজিশন যেটা মেনশন করলেন, এখানে মন্ত্রী আছেন, ঠিক না, উনিও তো অ্যাসেম্বলির পরিষদীয়, তো সবার নাম যদি লিখতে যায় এটা তো অনেক লম্বা হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা অনেকবার ডিসকাশন করেছি, আমাদের প্রোটোকল অফিসারদের সাথেও এটা নিয়ে আলোচনা হয়েছে। অ্যাকর্ডিংলি অনারেবল চিফ মিনিস্টার সেটার এসেছিলেন, আমাদের ইনোগ্রেটর, আপনি এজ এ স্পিকার হিসেবে সেখানে ছিলেন, আর ডিপার্টমেন্ট যেহেতু আমার ডিপার্টমেন্ট সেটাকে ইমপ্লিমেন্ট করেছে, সেই কারণে আমার নামটা তারা রেখেছে। কিন্তু আমরা কিন্তু ওনাকে চিঠি দিয়ে আবার টেলিফোনে, ইভেন আমি পার্সোনালিও কিন্তু আই হ্যাড কলড হিম অন দ্যাট পার্টিকুলার ডে। সো এটা আমি জানি না উনি কেন বলছেন, কিন্তু আমরা কিন্তু একদম পুরো মানে সিস্টেমকে মেনটেন করেই কিন্তু এটাকে আমরা ইয়ে করেছি। তো ইফ আই এম নট রং, আমরা কিন্তু কমপ্লিটলি আপনাকে ইনফর্ম করেছি এবং আপনার জন্য সমস্ত ব্যবস্থাও সেখানে ছিল, কিন্তু আপনি বলেছেন যে আপনি দিল্লি যাচ্ছেন।
আই থিঙ্ক আই ডোন্ট নো, আমি যা বলছি এগুলো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন, বাট দেয়ার ইজ এ সিস্টেম ফর এভরিথিং। এখন যদি কেউ নাম ছাপানো যদি এতই প্রবলেম হয়, তাহলে কেউ নাম থাকবে না সেখানে। অল ডিগনিটারিজ উইল বি প্রেজেন্ট। নাম না লিখেই যদি করা হয়, আই ডোন্ট নো, ইউ টেক দ্য ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। আরো রাজ্যের ধরুন আরক্ষা দপ্তরের কি হচ্ছে আই ডোন্ট নো, 6-7 জন টিএসআর জওয়ানরা এসে আমার সাথে দেখা করেছে, সঙ্গে ওনাদের পরিবারের লোকগুলো ছিল। ওনারা বলছেন যে আমাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হলো। আমি বললাম কি ব্যাপার? বলছে যে আমরাও জানি না, তবে শো কজ যেখানে দিয়েছে বলেছে 5,000 টাকার বেশি টিএসআর জওয়ানরা যদি ব্যাংক থেকে উঠায়, তার জন্য ডিপার্টমেন্টের যে রিপোর্টিং বস তার থেকে পারমিশন নিতে হবে। তখন আমি প্রশ্ন করলাম যে এতগুলো টিএসআর, হাজার হাজার টিএসআর ত্রিপুরাজ্যে, ইউ ফিল 5,000 টাকার বেশি টাকা উঠানোর জন্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে এরা করছে না। আই থিঙ্ক অল দি মেম্বার্স উইল এগ্রি। কে করবে? এটা একটা প্রথা চলছিল, 5,000 টাকায় একটা ফ্যামিলি চলে না। দে নিড টু withdraw 15,000, 20,000 if required, all their salary, whatever is left in the bank account. আমাকে বলা হলো যে এই বিষয়টা মুখ্যমন্ত্রীর নজরে আনবেন। and I tell you, আমাদের মুখ্যমন্ত্রী অনেক ব্যস্ততার মধ্যে থাকেন। কখনো কখনো এই প্রশ্নগুলো, এই লেটারগুলো আমি যখন লিখি, কেন উত্তর পাই না, why I don't get the reply, আমিও ভাবি। আমি অনেকের কাছে জানতেও চেষ্টা করেছি, অনেকে বলছে যে আসলে মুখ্যমন্ত্রী যদি উনি লেটারগুলো পেতেন, উনি 1 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়ে নিতেন। দি প্রবলেম ইজ উনার যে অফিসটার মধ্যে ওএসডিরাই নাকি চালাচ্ছে। আমি বলে কি বাজে কথা বলছো? আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে 4-5 দিন গেলাম, হি মেট মি, হি স্পোক টু মি। ওএসডি আবার কারা সেখানে বসে এগুলো করছে, আই ডোন্ট নো। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই লেটারগুলো দপ্তরের কাছে লেখা হচ্ছে, আপনার কাছে লেখা হচ্ছে, কেন এটা হচ্ছে না একটু দেখবেন। শুধু এটা আমার প্রবলেম না, অনেক এমএলএরা ওনারা লিখেছেন, ওনার উত্তর পাননি। জুলাই মাসে চিঠি লিখেছে, নো অ্যাকশন। কাজ করবেন কিনা এটা অন্য কথা, বাট এটলিস্ট প্রাপ্তি স্বীকার যে আমরা পেয়েছি। বাট আই ক্যান টেল ইউ, দেয়ার আর 4-5 মিনিস্টার্স যাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিঠি লিখি, দে আর ভেরি প্রম্পট, দে টেক অ্যাকশন। 100% আমাদের কথায় সরকার কাজ করবে না এটা আমরাও জানি, বাট ইন 70-80% কেসেস the honorable ministers, they have done our work and they will do that work in future also. এটা আমাদের বিশ্বাস আছে। স্যার, আজকে গভর্নর, মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে যারা ফিক্সড পেতে চাকরি করছে বিশাল সংখ্যায়, টেট 1, টেট 2 দিয়ে যারা চাকরিতে ঢুকছে, they have to be permanent employee. আপনি নিশ্চয়ই জানবেন যে only 75% স্যালারি তাদেরকে দেওয়া হচ্ছে। 25% স্যালারি নাকি এটা ডাইভার্ট করে অন্য জায়গায় খরচ করা হচ্ছে। যখন টেট 1 এবং টেট 2 দিয়ে চাকরি নেওয়া হয়, the money is coming from the central government, এবং 100 টাকা যদি এসেই থাকে, why they will get only 75%? এবং আমার মনে আছে, আমি এমএলএও ছিলাম, আমার খুব খুশি হতাম যে বামপন্থীরা চলে গেছে, নতুন একটা সরকার এসছে ত্রিপুরায়,
এটা বিশাল পরিবর্তন আনবে, এখনো সেই আশা নিয়ে আমরা আছি যে আপনারা কাজ করবেন, জনস্বার্থে আমরা যা বলবো, জনহিতে আমরা বলবো, আপনারা কাজ করবেন। একজন মাননীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ত্রিপুরায় আমরা সরকারে এসছি, ফিক্সড বলে কোনো শব্দ আর থাকবে না। আই স্টিল রিমেম্বার, আপনারা অনেকেই শুনেছেন এটা, মানে ফিক্সড এই শব্দটা আর থাকবে না। নাও মাই কোয়েশ্চন ইজ, এই শব্দ কেন এখনো আছে? হোয়াই ইউ ক্যান রিমুভ ইট? ফিশারি দপ্তরে এটা অফিসারের কথা না, ক্লাস 4 ক্যাজুয়াল ওয়ার্কার 10 বছর 16 বছর ধরে কাজ করছে, এই সমস্ত লোকের আর পার্মানেন্ট হলো না। পিপল এক্সপেক্টেড ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির নেতৃত্বে দেশের যে সরকার সাধারণ মানুষের সাথে কাজ করবে, কর্মচারীদের পক্ষে কাজ করবে, এই আশা কিন্তু সবারই আছে। আমার কাছে তথ্য আছে, আমাকে দিয়ে গেছে যে এই ফিশারি দপ্তরের এই ছেলেদের যখন ডিআরডব্লিউ করা হলো বা তাদের ডিএ বৃদ্ধি করা হলো, 126 টাকা থেকে সামওয়্যার মোর দেন 300 রুপিস যখন বৃদ্ধি করা হলো, 30 দিনের জায়গায় 26 দিন দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় নোট করছেন এটা। তাদের বক্তব্য হলো যে আমাদের 30 দিনের জায়গায় 26 দিনের পয়সা কেন দেওয়া হচ্ছে। আর নাম্বার 2, আমরা 8 বছর 10 বছর কাজ করছি, কেন আমাদের এখনো পার্মানেন্ট হলো না? দিস আর দি কোয়েশ্চেন। আর রেগার জন্য মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী যখন বক্তব্য করছিলেন যে রেগার কাজে, আপনার একটা সাংবাদিক সম্মেলনও আমি দেখেছি যে এত কাজ এত কাজ, আপনি তো খুব কায়দা করে বলেছেন এই দিন, আপনার কায়দাগুলো খুব ভালো লাগছে, এত কাজ এত কাজ, এটা কে করবে? মানে আপনি ভয় পেয়ে গেছেন রীতিমতো যে এত কাজ করার কোনো লেবারই নেই, রেগার শ্রমিকরা কাজে যাচ্ছে না, টাকাও ব্যয়িত পড়ে আছে। কিন্তু একটা জিনিস, পুজোর সময় ত্রিপুরা রাজ্যে, আপনিও তো জানেন, দুর্গা পুজোর আগে দ্বিগুণ ত্রিগুণ করে কাজ দেওয়া। এবার কি হয়েছে, কাজ করেও লক্ষ্মী পূজার পরও রেগার কর্মীরা নাথিং দে গট। রেগা শ্রমিক ছাড়াও যারা রেগা নিয়ে যারা কাজ করছে, রেগা মাস্টার ক্লার্ক, যারা রেগা ডিপার্টমেন্টে যারা এমজিএন রেক্সে কাজ করছে, তাদেরও কিন্তু 5 তারিখ নাগাদ বেতন হবে, তাদেরও হচ্ছে না। তো এই যে আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা, আমার ত্রিপুরা রাজ্য, অনিমেষ দেববর্মার ত্রিপুরা রাজ্য যদি শ্রেষ্ঠ হয় ভারতবর্ষে, তার চাইতে খুশির আর কি সংবাদ থাকতে পারে? ইভেন আই ওয়ান্ট, বাট এই আনন্দের সংবাদ আনতে গিয়ে যে মানুষের যে ভোগান্তি হচ্ছে, হু উইল টেক কেয়ার অফ ইট? উই ক্যান অনলি ভেন্টিলেট। আমরা শুধু বলতেই পারি যে এগুলো দেখুন, বিদ্যুৎ দপ্তর লোডশেডিং হচ্ছে, আগরতলা শহরে লোডশেডিং নাও হতে পারে, কমপ্লেন দেওয়া যাচ্ছে না। আই এম টেলিং ইউ স্যার, কমপ্লেন দিতে গেলে এটা অন্য আরেকটা জায়গায় টেলিফোন করে কমপ্লেন দিতে হয়, 3 days 4 days। ট্রান্সমিটারের জন্য পয়সা দিচ্ছে, এই যে ফ্ল্যাটগুলো হচ্ছে আগরতলায়, তার ট্রান্সমিটার না ট্রান্সফর্মার বসানোর জন্য টাকা জমা দেওয়ার 2 মাস পরেও কিন্তু ট্রান্সফরমার বসানো হচ্ছে না। এই যে নতুন ফ্ল্যাটগুলো হচ্ছে, আমাকে কমপ্লেন করছে মানুষ এসে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, টিভি নষ্ট হয়ে গেছে। কেন? বলছে যে যত পাওয়ারের ট্রান্সফরমার দরকার, এই ট্রান্সফরমারটা আমাদের নেই, টাকা দিয়ে রেখেছি কিন্তু ট্রান্সফরমার বসানো হচ্ছে না। মাননীয় সদস্য, তো এই যে, give me 2 more minutes, I'll just conclude it. আমাকে বলবেন, আশা করি 72 ঘন্টা লাগবে না। আমি জানি না কে এরকমভাবে ট্রান্সফরমার টাকা দিয়েছে মাসের পর মাস, তাহলে তো আই উইল টেক অ্যাকশন অ্যাগেনস্ট দি অফিসিয়ালস, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। এই তো অ্যাকশন। নাও কৃষি দপ্তরের কথা বলছি,
আপনার অনেক ব্লকে কৃষি দপ্তরে যারা এসে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার এবং এগ্রি অফিসার, মোস্ট অফ দি এগ্রি অফিসার্স আর প্রমোটি অফিসার্স, যারা নিচের স্তর থেকে প্রমোশন পেয়ে এগ্রি অফিসার হয়েছে। আজকে ত্রিপুরার যে কতগুলো অর্চার্ড আছে, এডিসিতে আমি যখন ছিলাম 17 অর্চার্ডস ওয়ের আন্ডার এডিসি। এই অর্চার্ডগুলো পড়ে আছে কেন? আমি অনেক দিন ভাবি কেন এটা হচ্ছে, ওয়াই দিস অর্চার্ডস আর নট বিং ইউজড। তার কারণ হচ্ছে শিক্ষিত যারা এমএসসি, বিএসসি এগ্রিকালচার, পিএইচডি করে যারা চাকরিতে ঢুকেছে, তাদের যদি সেই দায়িত্ব না দেওয়া হয়, হাউ দিস প্রমোটিভ অফিসার্স উইল ডু দি রিসার্চ। ত্রিপুরার যে একসময় এগ্রিকালচার ডিপার্টমেন্টে গবেষণা করার একটা হিড়িক ছিল, অনেক আমাদের এগ্রি অফিসাররা চাকরি করতে করতে পিএইচডি পেয়েছে, আজকে সেগুলো বন্ধ। ওয়াই? আই এম শিওর শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্যে মন্ত্রী মহোদয়গণ, অনারেবল চিফ মিনিস্টার, আপনারা সবাই আলুর মধ্যেও যে অন্ধকার আছে এই ব্যাপারটা আপনারা একটু দেখবেন। এবং শেষের দিকে আমি মিউজিক কলেজের ছাত্রছাত্রীরা এসে বলেছে যে স্যার আমাদের তো আর কোনো উপায় নেই, রাজ্যের প্রতিটি স্কুলে সিবিএসসি, হোয়াট ইজ দ্য গাইডলাইন অফ সিবিএসসি? সিবিএসসি বলেছে মিউজিক টিচার প্রতিটি স্কুলেই করা উচিত, নেওয়া উচিত। But we have not taken. Bearing 12-14 schools in Tripura, মিউজিকের টিচার নেই। হাজার হাজার মিউজিক নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা ডিগ্রি লাভ করেছে, তাদের যেন এই চাকরির ব্যবস্থা হয় বা স্কুলগুলোতে মিউজিক শেখার ব্যবস্থা হয়, সেগুলোকে আপনারা একটু নজর দেবেন। আর একটা ফিশারি ডিপার্টমেন্টে একটা তথ্য আমার কাছে সন্দেহ মনে হলো, মাননীয় মন্ত্রী মহোদয়গণ যখন বক্তব্য করবেন তখন দেখবেন 63 একটা জায়গায় তথ্য দিয়েছে 63, মোর দেন 63,000 মৎস্য চাষী ত্রিপুরায় আছে। তখন আমি ভাবলাম যে একজন মৎস্য চাষীর কাছে যদি একটা করে পুকুর বা লেক থাকে, তাহলে 63,000-এর বেশি লেক থাকবে ত্রিপুরা। আছে? আই ডোন্ট থিঙ্ক। এটা কি যারা জাল দিয়ে মাছ ধরে তাদেরকেও কাউন্ট করে এটা লিখেছে? আই ডোন্ট নো। আরও একটা জিনিস আমি ক্যালকুলেট করলাম, ইফ 63,000 ফিশারম্যান, নট ফিশারম্যান, মাছ যারা চাষ করে, তারা দৈনিক যদি 2 কিলো মাছ বিক্রি করে, ত্রিপুরা রাজ্যে 1 লক্ষের প্রায় 1,20,000 কিলো প্রত্যেক দিন মাছ বিক্রি হবে। 10 জন করে যদি খায়, 12 লক্ষ মানুষ মাছ খেতে পারবে। তারপরেও কেন ত্রিপুরা রাজ্যে বাইরের থেকে মাছের আমদানি হচ্ছে? আর মাছের যে দাম ত্রিপুরায়, আই হ্যাভ কম্পেয়ার্ড দি রেট অফ ফিশ, কারণ মাছ হলো ত্রিপুরার প্রধান খাদ্য। আপনারা যাই বলেন, ত্রিপুরা রাজ্যের মানুষের প্রধান খাদ্য হচ্ছে মাছ। মাননীয় সদস্য, এবং কলকাতায় কাতলা মাছের দাম ইট ইজ অনলি 200 রুপিস, আমাদের ত্রিপুরায় 500 টাকা। পাবদা মাছের দাম সেখানে 250 টাকা, আমাদের এখানে 400 টাকা। এই যে ডিফারেন্সগুলো হচ্ছে, সত্যি সত্যি যদি আপনাদের এই দেওয়া তথ্যে যে 66,000 মৎস্য চাষি ত্রিপুরায় যদি থেকে থাকে, আই ডোন্ট থিঙ্ক 63,000 এটা কোথায় পেয়েছেন আপনি? দিয়েছে এখানে রাজ্যপালের ভাষণে এটা দিয়েছে। এটা সম্ভবত বেনিফিট হয়েছে, বেনিফিট দেওয়া হয়েছে তাদেরকে। এই চাষিরা যদি করে থাকে, প্লিজ সি অল দিস থিংস। যাই তথ্য আমরা দেব, ব্যাক ক্যালকুলেশনের যদি এগুলো ভুল থাকে, এগুলো সংশোধন করবেন এবং সমস্ত মেম্বারদের। সরি টু ইন্টারাপ্ট ইউ, পয়েন্ট অফ অর্ডার স্যার। এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ফিগার অফ ফিশ ফার্মার। Then what is অ্যাকচুয়াল ফিশ ফার্মার নাম্বার ইজ 1,98,000 লাইক দিস। সো এটা কিন্তু তাদেরকে আমরা বিভিন্ন বেনিফিট প্রোভাইড করছি, লাইক ইনপুট দেওয়া হয়েছে, ফিশ ফিড দেওয়া হয়েছে,
অ্যাকুয়াকালচার প্রমোট করতে তাদেরকে আমরা লাস্ট লাইক 2022-23 or 23-24 এই সময়ের মধ্যে আমরা প্রোভাইড করেছি। হোয়াট ইজ দি টোটাল নাম্বার অফ? এটা 1,98,000, তবে এটা আমি আপনাকে বলে রাখি আরো বেশি। হ্যাঁ। আমি যা ফিগারটা বললাম তার চেয়েও বেশি। না, এটা তো আমরা এই বছরে দিয়েছি, বিভিন্ন বেনিফিট তাদেরকে দেওয়া হয়েছে। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ফিশ ফার্মার ফিগার। হ্যাঁ, এবং এটা এই ফিশ ফার্মারের মধ্যে সাপোজ মনে করুন আপনার বাড়িতে পুকুর আছে, ঠিক না, এটাকেও ইনক্লুড করা হয়েছে। কেউ মাছ বিক্রি করে কোথাও আছে না, অনেকে মার্কেট থেকে কিনে বিক্রি করে, তাদেরকেও এই লিস্টের মধ্যে রাখা হয়েছে, ফিশ ফার্মার লিস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি আরো দুই একটা পয়েন্ট বলার ছিল, আর বলবো না। সন্তান বিক্রি হচ্ছে, এটা অন্যান্য সদস্যরা বলবেন। যে রাজ্যে আত্মনির্ভর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সেখানে কিছুদিন আগেও করমতি ত্রিপুরার সন্তান বিক্রি হলো এবং মুঙ্গিয়াকামিতেও এই ঘটনা হলো। শ্রেষ্ঠ ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই অ্যামেন্ডমেন্টগুলো আপনারা সেখানে ঢুকিয়ে আবার রিপ্রিন্ট করে, এই বইটা খুব বাজে প্রিন্ট হয়েছে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি দেখবেন এটার কালিগুলো ভালো লাগে না। লাস্ট টাইম যেভাবে প্রিন্টটা হয়েছে ওইভাবে যেন প্রিন্টটা হয়। আমি শুনলাম যে নরসিংগড়ের কাছাকাছি করে একটা প্রিন্টিং হাউস আছে, যেখানে শিক্ষা দপ্তরের প্রশ্নপত্র করতে গিয়ে সেখান থেকে লিক টিক হয়েছে এমন শুনলাম। এটা যেন না হয়, ঠিক আছে। আমি অনুরোধ করব মন্ত্রী মহোদয় এই কয়েকটি কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। মাননীয় সদস্য